আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। 10 বছর বয়সী শিশু আয়মান সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায়। এ নিয়ে মোট 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 30 জনের শিশু। আহত 165 জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 50 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 41 জনের মধ্যে 6 জন রয়েছে অন্তত সংকটাপন্ন অবস্থায়। এছাড়াও রোগীদের ক্যাটাগরি করে ভাগ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যের মহাপরিচালক। আর বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, এই মুহূর্তে সিঙ্গাপুর ও চায়নার চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা রিলিজ দেওয়ার মতো উন্নতি হয়েছে, তাদের পর্যায়ক্রমে রিলিজ দেওয়া হবে বলেও জানান তিনি। আর দোয়া করা ছাড়া আমাদের কিছু না, আমরা তো সবাই চেষ্টা করছি, তারপরেও আমরা অনেক জায়গায় অসহায়, আল্লাহ পাকের ইচ্ছা। অনেকে এখনো 6 জনের মতো। সকাল 8:30 হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সাথে সাথে আমরা সিপিআর দিচ্ছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানেজ। সাদিয়া জানাবেন যে চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের বৈঠকে চিকিৎসা নিয়ে কি ধরনের আলোচনা হলো এবং কিছু জানতে পেরেছেন কিনা? হাবিবা, সকালে বার্ন ইনস্টিটিউটে যে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার মরদেহ কিন্তু এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়ে গেছেন আসলে পরিবারের সদস্যরা। এরপরে হয়তোবা তার জানাজা, দাফন এসব সম্পূর্ণ হবে। আর এখানকার পরিচালক আসলে আমাদেরকে জানিয়েছে যে গতকাল রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরে কিন্তু সকাল 9:30 নাগাদ তার মৃত্যু হয়। শিক্ষার্থী, 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল, এমনটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। আর আপনি এরই মধ্যে জানতে পেরেছেন যে চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতিনিধি দল এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে অবস্থান করছে। তারা শিক্ষার্থীদের, যারা আহত শিক্ষার্থী এখানে ভর্তি আছে, ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং তাদেরকে যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয় সেভাবে কিন্তু পরামর্শ দিবেন। তবে এখানকার পরিচালক আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত দেশের বাইরের চিকিৎসকরা যারা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এসছেন তারা কিন্তু আসলে এখনও সেই পরামর্শ দেননি। যদি পরামর্শ দেন তাহলে পরিবারের সদস্যদের মতামত নিয়েই তাদেরকে বিদেশ পাঠানো হবে। এবং তারা জানিয়েছে যে এখনও 6 থেকে 7 জন রোগীর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তারা কিন্তু ঘন্টায় ঘন্টায় তাদের শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে। একটু উন্নতি হলেও পরবর্তীতে আবার তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, এমনটি জানিয়েছে। এবং আসলে সমন্বয় করে এখানকার যারা ভালো চিকিৎসক আছে, উন্নত চিকিৎসক আছে, তাদের সাথে দেশের বাইরের চিকিৎসকদের বোর্ড মিটিং চলছে। সেই বোর্ড মিটিংয়ে আসলে তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে সমন্বয় করেই আসলে কাজ করা হবে। যারা রোগী আছেন তাদের উন্নত চিকিৎসার জন্য যা যা আসলে করণীয় সবই করা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং একটি নতুন তথ্য আমরা যেটি পেয়েছি সেটি হলো আগামীকাল থেকে 15 জনের মতো যারা মোটামুটি সুস্থ হয়েছে তাদেরকে কিন্তু রিলিজ দেওয়ার যে বিষয়টি সেটি আমাদেরকে জানিয়েছে। 15 থেকে 13 জনের মতো সুস্থ হয়ে যায়, ধাপে ধাপে তাদেরকে আসলে রিলিজ দেওয়া হবে। আর বিভিন্ন হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর অন্যান্য হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু 51 জন শিক্ষার্থী যারা আহত হয়েছিলেন তারা ভর্তি আছেন। তো হাবিবা, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে বিস্তারিত আরও জানানো সম্ভব হবে। জি, ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে সিএমএইচে ডিএনএ পরীক্ষার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর তার স্বজনরা মরদেহটি আনতে হাসপাতালে যায়। রাত 12:30টায় আফসানা প্রিয়ার মরদেহ তার স্বামীর গ্রামের বাড়ি পৌঁছায়। খবর শুনে শেষবারের মতন দেখতে ছুটে আসে তাদের গ্রাম সহ দূর দূরান্তের লোকজন। এরপর মেদি আশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাত 1:30টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আফসানা প্রিয়ার মৃত্যুতে পরিবারে এখনো চলছে শোক। অকাল মৃত্যুর জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আজকে বাচ্চা রেখে তার মা অকালে দুনিয়া থেকে চলে গেছে, এটা আসলে আমরা খুব
শোকাহত মর্মাহত। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ ওনাকে। আমার ছোট বোন, ও এভাবে চলে যাবে আসলে আমাদের ধারণা ছিল না। আল্লাহ জানি ওকে জান্নাতবাসী করে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তাই আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, এই দোয়া আমরা সকলে করি। এটা খুব দুঃখজনক, আসলে খুব কষ্ট লাগে। একটা বাচ্চা আছে, এটা খুব কষ্টে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর, আসফিক, বোরহান উদ্দিন বাপি ও মোহাম্মদ মাহিদ হাসান আরিয়ানের কবর জিয়ারত করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারাটেক মেইন রোডে তাদের পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা। পরে বিমান বাহিনীর প্রধানের সহধর্মিণী ও বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশে যে সরকার আছে তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ, আর উপদেষ্টারা ঠিক মতন অফিস করছে কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে উত্তরায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি মন্তব্য করে গয়েশ্বর প্রশ্ন রাখেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো? মাইলস্টোন কর্তৃপক্ষের গাফিলতি যাচাই করে বিচারের দাবি জানান তিনি। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও জানান, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায় সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ত। বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করব। কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল তারাই অধিকাংশ মারা গেছে। যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়িয়ে যেতে পারেন না। জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ নেই উল্লেখ করে ক্ষমতায় গেলে জামায়াত নেতাকর্মীদের মতো দেশকে নিয়ন্ত্রণ করবে বলে জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকরিসহ স্বাভাবিক জীবনযাপন করে বলে জানান ডাক্তার শফিক। বলেন, জামায়াতের শাসনে সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে। জামায়াতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার বিজয় হবে বলেও উল্লেখ করে সবার সহযোগিতা চান জামায়াত ইসলামীর আমির। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। সুনামগঞ্জে পদযাত্রা শেষে কিছুক্ষণ পর পথসভায় যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। শহরের আলফাত স্কোয়ারে মঞ্চের সভায় বক্তব্য দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পথসভায় আরও যোগ দেবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির নেতাদের স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ও জনসমাগমকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির নেতারা। পিআর বার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য দেখা দিয়েছে। বিএনপি এবং জামায়াত এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপির নেতাদের মতে এখনও পিআর পদ্ধতির জন্য দেশ উপযুক্ত নয়, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই পিআর চাইছে। আর জামায়াত বলছে এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ভারসাম্য তৈরি হবে ক্ষমতার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতিতে স্বচ্ছ ভোট করা সহজ, তবে এ নিয়ে রাজনৈতিক ঐক্যমত সবচেয়ে জরুরি। বিস্তারিত আতিকার রহমানের রিপোর্টে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে যেখানে আসন বণ্টন হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট ভোটের শতকরা 10% পায় তাহলে সেই দল আনুপাতিক হারে 30টি আসন পাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিএনপি নেতারা মনে করছেন যারা নির্বাচন পেছাতে চায় তারা পিআর চাচ্ছে। পিআরের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অধিকাংশ দল চায় নির্বাচন যেন না হোক, এই অবস্থায় চলে থাকুক। তারা মাঝে মাঝে এসে টেলিভিশনের সামনে হাজির হবেন। সুতরাং নির্বাচন না হলেই তাদের জন্য একটা ভালো পরিস্থিতির জন্য। অপরদিকে একমাত্র দল বিএনপি, যারা আন্তরিকভাবে নির্বাচন চাইছে, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না। সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনে যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। মুখে হয়তো তারা এটা সারা বলে না, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি আমরা তাদের মনোভাব বুঝতে পারি। জামাত নেতারা বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য ও একক কর্তৃত্ব বন্ধ হবে। সংসদে ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পিআর পদ্ধতি যদি ভোট হয় তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলনটা যথাযথভাবে ঘটে। লোকালি যে যত প্রভাবশালী সংগঠিতভাবে গ্রুপ মেনটেন মানি অ্যান্ড মাসল যে বেশি পাওয়ারফুল হয়, সেই সেখানে জিতার চেষ্টা করে। ফলে কালো টাকার ছড়াছড়ি হয়, কেন্দ্র দখল হয়, সন্ত্রাসী বাহিনী পালে। সাদিলিদুরের সময় আমরা সরকারের অংশীদার ছিলাম, আমরা তো এগুলো দেখেছি। 8 সালে আমরা সরকারে না থাকলে আমি পার্লামেন্টে ছিলাম, দেখেছি। এখানে একচ্ছত্র যে পাওয়ারটা তৈরি হয় আসনের কারণে, টোটাল মেজরিটি হলে কিন্তু ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে, তাহলে আইন প্রণয়নের টোটাল নিয়ন্ত্রণটা একটা দলের হাতে কিন্তু জিম্মি হয়ে যায়। আর পিআর যদি হয় সংখ্যানুপাতিক হারে কিন্তু এখানে টোটাল মেজরিটির সম্ভাবনা নাই। এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। চেক অ্যান্ড ব্যালেন্স যদি থাকে, সরকার, বিরোধী দল এবং পার্লামেন্টে যারা প্রতিনিধিত্বশীল দল সবাই মিলে কিন্তু জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে। তাহলে এখানে একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট প্লাস যাচ্ছে তাই পঞ্চদশ সংশোধনের মতো যে 54টি জায়গায় কাটাছিটা করে যে দেশের সংবিধান শেষ করে দেয়া হলো, তার মৌলিক ধ্বংস করে দেয়া হলো, এই জায়গাগুলো রুদ্ধ হবে। ফলে সুশাসন কায়েম হবে, গণতন্ত্র বিকশিত হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে। লেভেল প্লেইং ফিল্ড ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত হলে উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও পিআর পদ্ধতি সুফল পাওয়া যাবে। বাংলাদেশ একটা ফেডারেল সিস্টেম না, কিন্তু তারপরেও বাইক্যামেরাল দ্বিকক্ষ এস্টাবলিশ করা, উচ্চকক্ষ এস্টাবলিশ করা, সেটার ব্যাপারে যখন রাজনৈতিক দলরা একমত হয়েছে, এটা একটা বিশাল সাফল্যের জায়গা। পিআর সিস্টেমটা সাধারণত আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ কিংবা ছোট দলগুলোকে আর মানে পার্লামেন্টে আসতে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে মানে অ্যাক্টিভ হতে এবং আসন যাতে তারা পায় পার্লামেন্টে, এই সমস্ত ক্ষেত্রে তারা পিআর সিস্টেমটা ইজ এফেক্টিভ। হ্যাঁ, পিআরের আরেকটা প্রবলেমও আছে যে আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম করে, কারণ পিআরের থ্রুতে দেখা যায় যে মোস্টলি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করছে এবং এই কোয়ালিশন গভর্নমেন্টের স্থিতিশীলতা কম হয়। দেশে তখন মানে স্টেবিলিটি আসে না। আপনার অর্থনীতি বলেন, উন্নয়ন বলেন, যে দিক থেকেই বলেন না কেন, কোনো দিক থেকে আপনার দেশের সেই মানে প্রগ্রেসটা কোনোভাবে হয় না। নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পর সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা দ্রুত নির্ধারণ করা জরুরি বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। ক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদের অপর নাম জুলাই। জাতির উপর চেপে বসা দৈত্যাকার স্বৈরাচারের পতনের ঘণ্টা বাজে গেল জুলাইতে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এমন সাহসী উচ্চারণে ভয়ে কেঁপে ওঠা দানবের বুলেটে গত জুলাইতে ঝাঁঝরা হয় শত সহস্র তরুণের বুক। গণমাধ্যমে প্রকাশ না পেলেও নিভু নিভু অন্তর্জালে যেটুকু ভিডিও প্রকাশ পায় তাতেই কেঁপে ওঠে ক্ষমতাসীনদের মসনদ। মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন আলোচিত ঘটনার খণ্ডচিত্র।
16 জুলাই 2024 কোঠা প্রথা বাতিলের দাবিতে কমপ্লিট শাটডাউন চলাকালে রংপুরে আবু সাইদের প্রশস্ত দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। 10 মিটার দূর থেকে পুলিশের ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বুক। অসংখ্য ছিদ্রযুক্ত বুক দেখে তার মা আক্ষেপ করে বলেছিল, মোর বেটাক মারলো কেন? ও তো কাউকে মারতে যায়নি। চাকরি চাওয়াটা কি অপরাধ? ফাইয়াজের মায়ের কষ্ট, যে ছেলে তাকে ছাড়া ঘুমাতেই পারত না, কবরে কি করে একা শুয়ে আছে সে। পানি লাগবে পানি, আজও কানে বাজে সেই শব্দ, মুগ্ধের মুগ্ধ করা ধ্বনি। উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা বাংলার কারবালায় পানি বিলাতে গিয়ে দানবের বুলেটে হারিয়েছেন প্রাণ। বিলাপ করে মুগ্ধের মা বলেছিলেন, এবার জুতোটা না হারালেও হারিয়ে গেল বুকের মানিক ছেলেটাই। পুলিশের গুলিতে মারাত্মক আহত নাফিসের দেহ ঝুলছিল রিকশার পাদানিতে। রিকশা চালকের ভাষ্যমতে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি পুলিশ। হাসপাতালে ঘুরে ঘুরে রক্তক্ষরণে প্রাণ দিতে হয় নাফিসকে। আহত ছেলের খবর নিতে ঢাকা মেডিকেলে পাগল প্রায় বাবা। পুলিশের গুলিতে 17 বছরের তরুণ ইমাম তাইমের বুক ঝাঁঝরা হয়েছে আগেই। পুলিশে চাকুরি করা ময়নাল হোসেন তার ঊর্ধ্বতনকে ফোনে বলেন, একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? 18 জুলাই দাবি আদায়ে চলছিল কমপ্লিট শাটডাউন। সাভারের আশুলিয়ায় পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার এপিসি থেকে ফেলে দেওয়া হয় ইয়ামিনকে। হাড়গোড় ভেঙে দেয়া সেই ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্ববিবেক। প্রশ্ন উঠেছে, যাত্রাবাড়ি এলাকার 4 বছর বয়সী শিশু আহাদের কি দোষ ছিল? নারায়ণগঞ্জের 6 বছর বয়সী রিয়া গোপীরই বা কি অপরাধ ছিল? স্বাধীন দেশে বাসার ছাদে খেলা করতে গিয়ে প্রাণ দিতে হলো কেন? যক্ষের ধনপ্রিয় সন্তান হারিয়ে পাগল প্রায় পরিবারগুলো। কত স্বপ্নের প্রদীপ নিভে গেছে ফেসিবাদের বুলেটে, তার বিচার কি পাবে পরিবারগুলো? জনতার আন্দোলনে বারুদ হয়ে ওঠা স্লোগানগুলো পতন ঘটিয়েছে ফেসিবাদের দানবকে। বিপ্লবে আগুন হয়ে উঠেছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। হৃদয় বিদারক এমন বেদনার উপাখ্যান যেন আর লেখা না লাগে, সেই বিশ্বাস রেখে এগিয়ে যেতে চায় নতুন বাংলাদেশের সাহসী নাগরিকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হয়েছে কুড়িগ্রামের 9 জন, আহত হয়েছে কয়েক শতাধিক আন্দোলনকারী। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি শহীদ পরিবারের। নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে তাদের আত্মত্যাগের সার্থকতা দেখতে চান স্বজনরা। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ নেওয়া জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয় গোটা বাংলাদেশ। বাদ যায়নি উত্তরের জেলা কুড়িগ্রাম। জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম খামারি এলাকার সন্তান গোলাম রাব্বানি। অভাবের সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। 19 জুলাই আফতাবনগরে গুলি লাগার পর চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন তিনি। ছেলে দেশের জন্য জীবন দেয় গর্বিত বাবা। সাহায্যের পাশাপাশি সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। আমার ছেলে দেশের জন্য জীবন দিছে, এখন যে আমরা যে সংসার চলাবো, কিভাবে চলাবো, কি করবো, ওই ছেলের চিন্তায় আমার স্ট্রোক করে ফেলাইছে। হাসিনা তখন এই দেশে আর আসতে পারে না, আসলে সেই বিচার তখন তার প্রচুর পরিমাণ বিচার হয়। আমি বিচার চাই। নাতি কেউ করছি আমরা, নাতি তোয়া করি আমার নাতি জান্নাতে থাকে না, আমার নাতি আমার অবস্থায় না। ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের দিন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন কুড়িগ্রামের আরেক যোদ্ধা রাশিদুল ইসলাম। গত 1 বছরও জুলাই হত্যাকাণ্ডের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি না হয় ক্ষুব্ধ তার স্বজনরা। যাত্রাবাড়ি থানার সামনে ওনাকে গুলি লাগে, একটা লাগছে এই জায়গায়, একটা এই জায়গায়, একটা লাগছে পিঠে। পরে আমরা ঢাকা মেডিকেলে গেছিলাম, যাওয়ার পর আমরা আমার ভাইয়ের লাশ আমরা ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসছি। খুনি হাসিনার বিচার তো আমি এখনো পাইনি। যে স্বৈরাচার বেঈমান হাসিনারকে আমি সরাসরি আপনার কাছে বিচার, আপনি গদি থাকাকালীন আমি বিচারটা দেখতে চাই। জেলার শহীদ পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদ থেকে 2 লক্ষ করে প্রত্যেক পরিবারকে টাকা দেওয়া হয়েছে এবং উপজেলা পরিষদ থেকেও সাহায্য সহযোগিতা করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের
নামে 5 লক্ষ করে এফডিআর করা হবে। নতুন বাংলাদেশ গড়তে নিঃস্বার্থে জীবন বিলিয়ে দেওয়া জুলাই শহীদদের আত্মত্যাগ যাতে বিফলে না যায় সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের। গাজায় আরো ৬২ জনের হত্যা করল ইসরায়েল। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যার এজাহারভুক্ত আসামি সারোয়ার হোসেন টিটুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হত্যায় জড়িত সবার ফাঁসির দাবি করে পরিবারের সদস্যরা। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার মাস্টারমাইন্ড পুরনো ঢাকার আনারুল হক, কাইয়ুম মোল্লা, সারোয়ার হোসেন টিটু, রাকেশ ও মোজাফফর হোসেন বাবুলকে গ্রেপ্তারের দাবি জানান তারা। বলেন, উল্লেখিত আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সোহাগের পরিবারের সদস্যরা কেউ নিরাপদ নয়। কেন আমার পারমিশন ছাড়া তালা লাগানো হবে, সেই জন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে চোখে পড়ে আমার স্বামী হত্যার বিচার এই বাংলাদেশে, এই দেশটা যেন সবাই বলতে পারে যে না, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে। আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। এভাবে প্রকাশ্যে হত্যা করার পরে যদি এভাবে বিচার করে এটা কোনো কথা? আপনারা সঠিক বিচারটা না করেন, এভাবে যদি সবাই এভাবে খুনাখুনি করে বাংলাদেশ চলে যায়। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা নিশ্চিতে ছুটির দিনগুলোতেও কাজ করার ঘোষণা দিয়েছে দূতাবাসের প্রবাসী সেবা কেন্দ্রগুলো। এর ধারাবাহিকতায় দেশটির ফরলিতে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র থেকে পাসপোর্ট রিনিউ, ওয়েজ অনার্স সার্টিফিকেট প্রাপ্তি সহ বিভিন্ন সেবা নিয়েছে প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সামদানি প্রত্যয়। ইতালিতে বসবাস প্রায় 4 লাখ প্রবাসী বাংলাদেশির। তাদের বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দেশটির রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। তবে সপ্তাহের 5 দিন দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সেবা দেয়া হলেও শুধু রোম ও মিলান শহরে 2টি সেবা কেন্দ্র থাকায় অন্য শহরের প্রবাসীদের ভোগান্তি পেতে হতো কনসুলেটের সেবা গ্রহণে। এসব সমস্যা বিবেচনায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দূতাবাসের সেবার মান উন্নতিকরণ, রোম ও মিলান শহরের বাইরে থাকা প্রবাসীদের দূতাবাসের সেবা সহজীকরণের লক্ষ্যে ছুটির দিনগুলোতেও ভ্রাম্যমাণ কনসুলেট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় দূতাবাসের পক্ষ থেকে 2 দিনব্যাপী দেশটির ফরলি শহরে ভ্রাম্যমাণ কনসুলার সেবা প্রদান করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরলির সার্বিক সহযোগিতায় 2 দিনে বিভিন্ন সেবা নেন প্রায় 2000 রেমিটেন্স যোদ্ধা। দূর দূরান্ত থেকে সকল ভাই বোনেরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে সেবা নিয়ে যাচ্ছেন। এখানে অনেক বেশি ইনফরমেশন পাই, অনেক বেশি হেল্পফুল। ভ্রাম্যমাণ কনসুলার সেবা থেকে প্রবাসীরা পাসপোর্ট রিনিউ, নো ভিসা, ওয়েজ আর্নার্স সার্টিফিকেট, পারিবারিক সার্টিফিকেট সহ নানা ধরনের সেবা পাচ্ছেন। সেবা পেয়ে খুশির কথা জানান তারা। 6 মাস পর পর ইতালির প্রতিটি শহরে এই সেবা প্রদানের দাবি তাদের। সেবার মান ভালো আছে। আমি যতটুকু আসছি, আমি যে কাজে আসছি আমার এই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রবাসীদের স্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে বলে জানান মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি কমাতে দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকারের উন্নততর সেবা প্রদানের প্রতিশ্রুতি হিসেবে এই কাজটা আমরা নিয়মিতই করে যাচ্ছি। ভবিষ্যতে আরো আমরা বিভিন্ন জায়গায় কনসুলার ক্যাম্প করব, যাতে সবার কাজ আমরা আরো সহজে করে দিতে পারি। সামদানি প্রত্যয়, RTV।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটিয়ে মানুষের জীবন রক্ষা করতে হবে। গাজার মানুষের জন্য বিপুল পরিমাণে মানবিক সহায়তা নিশ্চিতের দাবিও জানান ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত আরও ৬২ জন, এর মধ্যে ত্রাণ নিতে এসে প্রাণ হারায় ১৯ ফিলিস্তিনি। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যের অভাবে এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল ৫:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।